এই স্থান হলো কি নাম? मनस्विनी देवी दासी। मनस्विनी देवी दासी। मनस्विनी देवी जी कहाँ से? वही तो। अच्छा, কত সুন্দর নাম। আর যার ছেলে কার নাম? ছেলে গোপাল। গোপাল এই যে ছেলে গোপাল। আর গোপালের ছেলে গোপীনাথ। গোপালের ছেলে আবার হচ্ছে গোপীনাথ। নাম তো সুন্দর হয়েছে। মনস্বিনীর পুত্রের নাম হলো গোপাল, আবার গোপালের পুত্রের নাম হলো গোপীনাথ। এখন এখানে আমাদের ভারতের সভ্যতা সংস্কৃতির মধ্যে রয়েছে বিদ্যা আরম্ভের কথা রয়েছে, অনেক প্রকার সংস্কারের কথা শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। সংস্কার মানে হচ্ছে তার মনের মধ্যে যে বিদ্যা বা ছাপ দেওয়া হয় তাকে বলা হয় সংস্কার বলা হয়। বিদ্যা আরম্ভ এটা আবার সংস্কারও বলা হয়েছে। গুরুর কাছে গিয়ে বিদ্যা আরম্ভ করতে হয়। এইখানে ওই বালক কি লিখলো? অ আর আ। অজগর আসছে তেরে আয়ামটি খাবো পেড়ে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি আকাশে উঠে, আকাশে উড়ে। ইঁদুর ছানা ভয়ে মরে। তো এইগুলো ছড়ার কবিতার মধ্যে বলা হয়েছে যাতে ছোট বালক শিশু অতি সহজ সরল রূপে মনে রাখতে পারে। এই জন্য আগে আগে মুনি ঋষিগণ তারা গাছের নিচে বসে এই সকল ছোট ছোট শিশু বালককে শিক্ষা দিত। এই জন্য আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির মধ্যেও এগুলো রয়েছে, যাকে বলা হচ্ছে বিদ্যা আরম্ভ। কি বলা হয়? বিদ্যা আরম্ভ। বিদ্যা আরম্ভ প্রথম হচ্ছে বিদ্যা আরম্ভ। যেমন ভগবান রামচন্দ্র ও তিনি বৈশিষ্ট্য ঋষির আশ্রমে গিয়ে বিদ্যা আরম্ভ গ্রহণ করেন। আবার ভগবান কৃষ্ণচন্দ্র ও 64 দিনে 64 বিদ্যা কলা তিনি অভ্যাস করেন শান্তিপুনি মুনির আশ্রমে। এইভাবে ভারতীয় সভ্যতা সংস্কৃতি এইগুলো রয়েছে। লোকে এখন আমরা পাশ্চাত্য দেশে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা নিজেদের ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে আমরা ভুলে গিয়েছি। এমনকি মায়েরা যে উলু দেন, এখন অনেকে আবার উলু দেন না। প্রথমে বর্তমান যে মডার্ন যারা হয়েছে তারা উলু দিতে জানে না, আবার উলু দেওয়াটাকে তারা হাস পরিহাস বলে মনে করে। কিন্তু বাস্তব এই উলুদানের মধ্যে যে কত মহত্বপূর্ণ বেদের বিষয় রয়েছে সেটা মনস্বীগণ তারা জানেন, অন্য কেউ জানে না। বাস্তব এই উলুধ্বনি শব্দটা এখানে রয়েছে বীজ মন্ত্র, গায়ত্রী যে বীজ মন্ত্র ওঙ্কারের শব্দ ওখানে রয়েছে। এই ওঙ্কার শব্দকে বলা হয় প্রণব মন্ত্র বলা হয়। প্রণব এইটা হচ্ছে প্রথম উৎপত্তি হয়। এই উলুর শব্দের মধ্যে এই প্রণব শব্দ লুকিয়ে রয়েছে। লোকে জানে না বলে লোকে হাস পরিহাস করে। সময় অভাবের জন্য আর বিষান্তর হবে বলে আমি এই কথাগুলো বলছি, মানে পূর্ণ ব্যাখ্যা করছি না। কিন্তু এর মধ্যে এই উলুধ্বনির মধ্যে বীজ মন্ত্রের সেখানে লুকায়িত রয়েছে। যেমন একটা বট বৃক্ষের যে ফল, সেই বিশাল বট বৃক্ষের যে রূপ বা আকার যেমন সূক্ষ্মতি সূক্ষ্ম বীজের মধ্যে সেটা লুকিয়ে থাকে, ঠিক তদ্রূপ এই ওম শব্দটি বা ওম শব্দটি উলুধ্বনির মধ্যেই প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি। ঠিক তদ্রূপ
বিদ্যা আরম্ভ, এগুলো হচ্ছে আমাদের সভ্যতা সংস্কৃতি। তখনকার দিনে মানে প্রাচীন কালে শিশুগণ তারা মুনি ঋষির কাছে গিয়ে এই সকল শাস্ত্র আদি অধ্যয়ন করত। এগুলো শাস্ত্রের মধ্যে রয়েছে। যারা শাস্ত্র অধ্যয়ন করেন নাই বা নাস্তিকতার দিকে চলে গিয়েছেন, তারা ওটাকে ভ্রান্ত বলে মনে করে, কিন্তু বাস্তব রূপে এইগুলো হচ্ছে আমাদের সভ্যতা সংস্কৃতি। বিদ্যা আরম্ভের কথা বলা রয়েছে। এমনকি চৈতন্য মহাপ্রভু তিনিও বিদ্যা অভ্যাস করেন। এই সকল শিক্ষা দেওয়া হয়েছে। খুব ভালোই লাগলো যে আপনাদের বাড়িতে এসে ছোট শিশুর মনের মধ্যে, চিত্তের মধ্যে যে একটা সংস্কার দিলেন। এটি হচ্ছে জন্মান্তরে ধন সম্পত্তি বলা হয়। লোকে বুঝতে পারে না। অকার উচ্চতে কৃষ্ণ, উকার প্রকৃতি রাধা, মকার জীববাচক। অকার উচ্চতে কৃষ্ণ সর্বলোকৈক নায়ক, উকার প্রকৃতি রাধা, মকার জীববাচক। এই অশব্দের দ্বারা কৃষ্ণের ধ্বনিত হয়েছে। অকার উচ্চতে কৃষ্ণ, উকার প্রকৃতি রাধা। মূল প্রকৃতি হলেন শ্রীমতী রাধা রানী। আর মকার জীববাচক, সেখানে জীব যুগল সরকারের সেবা করছেন। এগুলো শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। বালকের এই ধীরে ধীরে এই সংস্কারগুলো পড়বে। যেমন প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভের মধ্যে থেকেও নারদ ঋষির কৃপাতে তিনি সমস্ত সংস্কারগুলো প্রাপ্ত করেছিলেন। সেটা স্বয়ং প্রহ্লাদ মহারাজ তার নিজের সহপাঠীদেরকে বলেছেন যে আমি যে এই যে বিদ্যা যে লাভ করেছি, আর সেই বিদ্যা যে তোমাদের কাছে আমি বলছি, এই অসুর বালকগণ বাস্তবরূপে এই বিদ্যা আমি আমার গুরু নারদ ঋষির কাছ থেকে আমি প্রাপ্ত করেছি। এগুলো হচ্ছে আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির বিশেষ বৈশিষ্ট্য বলা হয়েছে। গৌর প্রেমানন্দে। এখন আমরা আবার অন্য স্থানে নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। সময় না দিয়ে চলে বৃন্দাবন বিহারী লাল। 11:30 বেজে গেছে। আবার ওখানে গিয়ে পাঠ কীর্তন হবে, প্রসাদ আছে, হরিকথা আছে। আবার বিকেলে আমাদের মঠেও হরিকথা হবে। হরিকথার এখানে উৎসব চলছে। বলো বৃন্দাবন বিহারী লাল কি। চলো 11:30 হয়ে গেছে। আবার ওখানে গিয়ে হরিকথা হয়ে যাবে। জয় জয় শ্রী রাধে। सबको प्रसाद दे दिए देरी करीन ना। তারপরে হরিরাম বলুন। গোপীনাথ এসে গেছে। বলো গোপীনাথ মম নিবেদন শুনো। বলো গোপীনাথ, বলো গোপীনাথের জন্ম তখন এসেছিলাম রে। গোপীনাথ মম নিবেদন শুনো। কত বছর বয়স? 2.5 বছর। গোপালের পুত্র হল গোপীনাথ। চলো জয় জয়। আচ্ছা নাই ফোন করছো, বাড়ির থেকে ফোন করছো। আপনি একাই ছিলেন নাকি? হ্যাঁ। আপনার কি নাম? গোপাল ভান্ডারী। গুলো আমার বইয়ের নাম। স্ত্রীর নাম? তাহলে তোমার মা তো শাশুড়ি মা হবে। হ্যাঁ, টুলুর মা। গোপাল মা বললে ঠিক আছে, যে কোনো একটা এদের জানলেই হলো। শাশুড়ি